নমস্কার সব সাবস্ক্রাইবার বন্ধুদের, বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক, যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ফর দ্য ফার্স্ট টাইম। আপনারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন, ক্লাসিক এবং কন্টেম্পোরারি ফিকশন অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ ফিকশন, ডিফারেন্ট ফর্মস অফ লিটারেচার, তাই নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা একটা নতুন ছোট গল্পের আলোচনা করব, যে ছোট গল্পটা বোধন 2025 সানন্দা সংখ্যায় বেরিয়েছে। আমার খুবই প্রিয় একজন এই সমসাময়িক লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়, তার একটা নতুন গল্প বেরিয়েছে যেটার নাম হচ্ছে বৌমার বাড়ি। নামটা খুব ইন্টারেস্টিং। নামটা শুনলে নানা রকম কল্পনা মাথার মধ্যে আসে, সম্ভাবনার কথা মাথায় আসে কল্পনার থেকেও। কি আছে তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। কি থাকবে ছোট গল্পটা, সেটার একটা ছোট গল্পের সারসংক্ষেপ উইদাউট এনি স্পয়লার থাকবে না, এটা প্রথমেই বলে দিলাম। স্পয়লার ছাড়া একটুখানি গল্পের একটু জিস দেব। কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে নিয়ে দু এক কথা বলার মতন একটা কন্ডিশন তৈরি হয়েছে। গল্পটা এতই ভালো হয়েছে, বেশ লেয়ারিং আছে। তো চরিত্রগুলো ছোট গল্পের হলেও বেশ চিন্তাভাবনা করার একটু ব্যাপার, একটু স্পেস তো ডেফিনেটলি তৈরি হয়েছে। সেটা কোথায় পড়বেন, কিভাবে পড়বেন, সেই সমস্ত ব্যাপার স্যাপার, এই ছোটোখাটো একটা ব্যাপার, ছোট ভিডিও। চলুন ঢুকে পড়ি। তো এই যে ছোট গল্পটা, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বৌমার বাড়ি ছোট গল্পটা বেরিয়েছে হচ্ছে বোধন 2025 শারদীয়া সংখ্যা নয়, বোধন সানন্দা 2025 এই সংখ্যা, বা এই অর্ডার, শারদীয়া শব্দটা নেই। তো বেশ ভালো। সানন্দা পূজাবার্ষিকীও বেরিয়েছে, আবার এটাও বেরোলো। এটা লজিকটা আমি খুব একটা বুঝতে পারি না, যে পূজাবার্ষিকী বেরিয়ে যাওয়ার পরে আবার বোধনের কী ব্যাপার, সেখানে বিশেষ সংখ্যা কীভাবে হয়। বাট মোর দ্য মেরিয়ার, যত বেশি হয় ততই ভালো, আমরা পাঠকরা ততই আরও বেশি কিছু জিনিস পড়তে পারি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই বোধন 2025 সানন্দা সংখ্যার পুরো রিভিউটা আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো যদি দেখতে চান দেখে নেবেন। তো গল্পটা যদি একেবারে ছোট করে একটু বলি তাহলে হচ্ছে নন্দনা, তাকে নিয়েই মূল গল্প। সেই কেন্দ্রীয় চরিত্র মাঝবয়সী গৃহবধূ, হ্যাপিলি ম্যারিড, তার স্বামী অমিতেশ এবং ছেলে রিক, মেয়ে মিতুল, তাদের নিয়ে সুখের সংসার। সে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, সেই সময় কলিং বেল, গিয়ে দেখে, দরজা খুলে দেখে যে 90 বছরের যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে বাসুদেব মজুমদার। কেই বাসুদেব মজুমদার? নন্দনার এর আগে একটা বিয়ে ছিল, সেই বিয়ের শ্বশুরমশাই, অর্থাৎ সেই প্রথম পক্ষের স্বামী, তার বাবা। শ্বশুরমশাই তাদের সঙ্গে, শ্বশুরমশাই এবং শাশুড়ির সঙ্গে নন্দনার সম্পর্ক খুবই ভালো ছিল। এবং রজত যখন কিছু সমস্যা তৈরি করেছিল, একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, সেখানে যে সমস্যাটা তৈরি হয়েছিল সংসারে, জেনারেলি দেখা যায় যে বাবা মায়েরা, মানে হাজব্যান্ডের বাবা মায়েরা ছেলেদেরকে সাপোর্ট করে, জেনারেলি, সবসময় নয়, বাট এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তারা কিন্তু নন্দনাকেই সাপোর্ট করেছিল। তো যার ফলে তাদের দুজনের কাছেই নন্দনা খুব স্নেহের পাত্রী ছিলেন, নন্দনাও তাদেরকে খুব শ্রদ্ধা করতেন। সেই শ্বশুরমশাই তার বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে রয়েছে। মনে রাখা দরকার যে তার কিন্তু দ্বিতীয় আর একটা বিয়ে হয়েছে এবং সে কিন্তু হ্যাপিলি ম্যারিড। শ্বশুরমশাইকে সে নিয়ে আসে ভিতরে, শ্বশুরমশাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেন, অর্থাৎ প্রাক্তন শ্বশুরমশাই বলাটাই ভালো, টেকনিক্যালি শ্বশুরমশাই বলা যায় না। 90 বছরের এই মানুষটা হঠাৎ করে বৌমার কাছে, তার প্রাক্তন বৌমার কাছে এলেন কী জন্য? স্নেহের টানে নাকি অন্য কিছু ব্যাপার, কী ব্যাপার, সেইটা নিয়েই গল্প। এর বেশি আনফর্চুনেটলি এখানে আর বলা যাবে না, তাহলে এরপর স্পয়লার টেরিটরিতে চলে যাব, আপনার গল্প পড়ার মজাটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এটাই বলবো যে প্রাক্তন শ্বশুরমশাই এবং প্রাক্তন বৌমা, এদের দুজনের মধ্যে কী পরিস্থিতি তৈরি হয়, যার ফলে, বা পরিস্থিতি তৈরি হতে পারে যে কারণে প্রাক্তন শ্বশুরমশাই ছুটে আসেন প্রাক্তন বৌমার কাছে। গল্প মোটামুটি এইটুকুই, বেশ ভালো গল্প, ছোট গল্প, কিন্তু তবুও বেশ কিছু চরিত্র আমরা দেখতে পাই এবং খুব হালকা হালকা, যাকে বলে তুলির আঁচড়ে, সুকান্তবাবু কিন্তু দিব্যি কতগুলো চরিত্র তৈরি করেছেন। নন্দনা শিক্ষিত এবং প্রগ্রেসিভ মাইন্ডের, সে সংসার ভালোবাসে, ভালো করে সংসার করতে চেয়েছে, তার মনে প্রেম ছিল, আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা ক্যারেক্টার। তার ছেলে রিক এবং মেয়ে মিতুল, একজন আগের পক্ষের, একজন পরের পক্ষের, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদের ওই ধরনের কোনো ব্যাপার স্যাপার কিন্তু নেই। তার বর্তমান স্বামী হচ্ছে অমিতেশ। যদ্দূর আমরা বুঝতে পারি সে যথেষ্ট একজন ব্যালেন্সড পারসন। প্রাক্তন শ্বশুরমশাই কেন বাড়িতে এসছেন সেটা নিয়ে সে কিন্তু তোলা নয়, অর্থাৎ সে কিন্তু নিজের ওয়াইফের সঙ্গে যে সম্পর্ক, স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, সে ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট এবং জানে যে এর মধ্যে আমার ভয় পাওয়ার কিছু নেই। সুন্দর চরিত্র।
রজত প্রথম পক্ষের স্বামী, গোলমেলে চরিত্র তো বটেই, নানা রকম গোলমেলে। সেই গোলমেলে দিকগুলোর একটা বললাম যে সে প্রথম বিয়েতে থাকার সময় একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছিল, তাকে বাড়িতেও নিয়ে এসেছিলো। বাদ বাকি যেটা সেটা বলা যাবে না, সেটা হয়তো বা একটুখানি হয়তো বলা যেতে পারে যে তার বাবার সন্দেহ, অর্থাৎ বাসুদেববাবুর সন্দেহ হচ্ছে ছেলে তার খাবারে বিষ মেশাচ্ছে, তার কারণ তাকে মেরে ফেলে বাড়িটা সে নিজের হস্তগত করতে চায়। এইটুকুই বলা যায়, এর বেশি আর বলা যায় না। সেটা সত্যি না মিথ্যে আমরা জানি না, সেটা আপনারা গল্প পড়ে জেনে নেবেন আর কি, সেটা আমি বলতে পারবো না। তো এই মোটামুটি চরিত্র এগুলোই আমরা পাই। প্রত্যেকটা চরিত্র কিন্তু ছোটো ছোটো, কিন্তু বেশ ভালো লাগে আর কি। একটা চরিত্র সম্বন্ধে কয়েকটা কথা বলার আছে। সেই চরিত্র যারা আপনারা গল্পটা পড়েছেন তারা বুঝতে পারবেন। একটা চরিত্র শেষে গিয়ে তার একটা মেন্টাল ট্রান্সফরমেশন হয়, এবং সেই ট্রান্সফরমেশনটা খুব তাড়াতাড়ি হয়। এত তাড়াতাড়ি মেন্টাল ট্রান্সফরমেশন হওয়ার কথা নয়। তার একটু, যদিও ছোটো গল্প, এমন তো নয় যে উপন্যাসের মতন প্রচুর জায়গা আছে আস্তে আস্তে করে ট্রান্সফরমেশনটা দেখানো যাচ্ছে। তবু মনে হলো যে একটু ট্রান্সফরমেশনটা আর একটু ধীরে হলে পারতো, বা আরও 3-4টে সেন্টেন্স ডিমান্ড করছিল হয়তো ওই ট্রান্সফরমেশনটার জন্যে। তো যার ফলে শেষটা আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি করে হয়ে গেল, এবং যে মেসেজটা সুকান্তবাবু দিতে চেয়েছেন সেটা খুব তাড়াতাড়ি ডেলিভার হয়ে গেল। ঠিক এই জিনিসটা কিন্তু আমার আরও একটা উপন্যাসে মনে হয়েছিল, সেটা হচ্ছে সোনাডাঙার বিল। বেশ কয়েক বছর আগে ওটা বেরিয়েছিল শারদিয়াতে, কোনো একটা শারদিয়াতে বেরিয়েছিল। সোনাডাঙার বিলের কিন্তু উপন্যাসটার আমার প্রায় 90% বেশ ভালোই লাগছিল। শেষে গিয়ে মানে শেষটা খুব অ্যাব্রাপ্টলি এসে গেল আর কি। মনে হলো যে মানে লিখছেন বেশ গুছিয়ে লিখছেন, খেলিয়ে লিখছেন যেরকম হয়। তারপর হঠাৎ করে মনে পড়লো যে এইবারে উপন্যাসটাকে থামিয়ে দেওয়া দরকার, আর ওয়ার্ড লিমিট নেই এরকম টাইপের। সেটা আমার মনে হয়েছিল, বাকি গল্পের ক্ষেত্রে মনে হয়নি, বাকি উপন্যাসের ক্ষেত্রে মনে হয়নি। সোনাডাঙার বিলে গিয়ে আমার এই একটা জিনিস হয়েছিল। আমার এই গল্পটাতেও আমার সেটাই মনে হলো যে শেষটা হয়তো অ্যাব্রাপ্টলি চলে আসলো, ওই শেষটাই দরকার ছিল, কিন্তু শেষটাকে আর একটু বেটার ওয়েতে ডেলিভার করা যেতে পারতো। বাট এ বাদে গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে উনি মূলত মানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথাই বলেছেন। বিভিন্ন চরিত্র, কাছের মানুষ কিভাবে দূরে হয়ে যেতে পারে, কখন দূরে হয়ে যেতে পারে, টেকনিক্যালি দূরের মানুষ কি কাছের হয়ে উঠতে পারে, কতটা কাছের হয়ে উঠতে পারে, বিশেষত বয়স্ক মানুষদের শেষ আশ্রয় কোথায়। আমরা এখন দেখতে পাই যে বয়স্ক মানে নিউক্লিয়ার ফ্যামিলি এমনি, বড় ফ্যামিলি তো একান্নবর্তী পরিবার তো এখন আর কেউ নেই, যে একটা মানুষের বয়স হয়ে গেলে বাকিরা ইয়াংরা মিলে তাকে দেখছে, এ ধরনের তো কনসেপ্ট চলে গেছে বহু। নিউক্লিয়ার ফ্যামিলি, এবং সেই নিউক্লিয়ার ফ্যামিলিতেও যেটা হচ্ছে যে ছেলে বা মেয়ে চাকরির জন্যে হোক, বিয়ের জন্যে হোক, তারা কিন্তু পরিবার ছেড়ে কিছুদিন বাদেই বেরিয়ে চলে যাচ্ছে, সেটা যে কারণেই হোক, যেরকম কারণ বললাম। তারপরে এই বয়স্ক মানুষগুলোর কী হয় শেষ বয়সে আর কি, তারা কীভাবে, তারা যখন বয়স হয়ে যায় তাদের পাশে কে দাঁড়ায়, তো এই ব্যাপারগুলো চলে আসে। তো সেটাই ব্যাপার যে শেষ বয়সে, বেশি বয়সে এই মানুষগুলো, 90 বছরের মানুষ, তার যদি মনে হয় যে তার নিজের ছেলে তাকে বিষ মেশাচ্ছে খাবারের মধ্যে, যাতে সে মানে তাড়াতাড়ি মারা যায় এবং বাড়িটা সে হস্তগত করতে পারে, শরীর খারাপ হতে পারে, অনেক কিছু হতে পারে, যে কাজ আমি করি তাতে এই ধরনের মানুষ প্রচুর দেখতে পাই, এরা কোথায় যাবে? এই একটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ, যেটা সুকান্তবাবু খুব সহজেই তুলে ধরেছেন, খুব মানে সুন্দরভাবে তুলে ধরেছেন। এর মধ্যে সুন্দরের কোনো ব্যাপার নেই, কিন্তু ইস্যুটাকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। হোয়াটসঅ্যাপ শুধু, যাই হোক। তো এটাই মোটামুটি ব্যাপার। কোথায় পড়বেন আপনি? সানন্দা 2025 ওটা কিনে পড়তে পারেন। সানন্দা 2025-এর যে সংখ্যাটা ওরা বার করেছে সেটাই পড়তে পারেন, নইলে আরও আনন্দ অ্যাপে এসছে, আরও আনন্দ অ্যাপ থেকেও কিন্তু গল্পটা পড়তে পারেন। হাইলি রেকমেন্ডেড গল্প, বেশ ভালো গল্প, এবং অনেকটা দিনের মধ্যে সুকান্তবাবুর কিন্তু এটা অন্যতম সেরা গল্প, খুব রেলিভেন্ট গল্প আর কি। তো এটাই বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, ইত্যাদি ইত্যাদি কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আপনারা এই গল্পটা পড়েছেন, না পড়ে থাকলে কিন্তু পড়ে ফেলতে পারেন। ইটস ওয়ার্থ ইয়োর টাইম, ডেফিনেটলি বেশ ভালো গল্প। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর ভালো বই পড়তে থাকুন।